ভারত যে তিনটি বিষয়ে আকুতি জানাচ্ছে বাংলাদেশের কাছে, কি আকুতি? ঝুঁকাঙ্গানে সালা ডক্টর মোহাম্মদ ইউনূস কাকু ঝুঁকবে না। গতকালকে থেকে যে আশঙ্কা করা হচ্ছিল যে বড় ড্রামের মতন ছবি দেখছেন, ড্রামও তো না, মানে এখানে আমার ধারণা এগুলোর হাইট লম্বায় মিনিমাম তো 100-150-200 ফুট হইতে পারে। আর এই যে গোলবেরিটা সেইটা ধরেন উচ্চতায় 8-10 ফুট বা আরো বেশি হইতে পারে, মানে ছবির মধ্যে একজন সৈনিকের অবস্থান থেকে যতটুকু বোঝা যায়। আর এই জিনিসটার নাম হচ্ছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিছে। আমি যখন নিউজ করছি পুরো ভারত থেকে বেরি দিয়া চিৎকার চলছে, শোরগোল চলছে। এবার ভারত থেকে এক চেংটা নেতা হুঁশিয়ারি করেছে 15 মিনিটে নাকি বাংলাদেশ দখল করবে। আবার এই চেংটা নেতা বলেটা কি যে বর্ডার গার্ডটা খুলে দেওয়া হোক, 15 মিনিটের ভিতরে ওরা নাকি আমাদের দেশ দখল করে ফেলবে। শেখ হাসিনার মৃত্যু হয়েছে, আওয়ামী লীগের মৃত্যু হয়েছে, সাথে সাথে জয় বাংলারও মৃত্যু হয়েছে। আবার যদি সেই জয় বাংলা নিয়ে তোমরা কান্নাকাটি করো ভাই, তখন তো ঘোড়াই নাই, চাবুক নিয়ে কি করবা? জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশ, এটা বাংলাদেশের জন্য সম্মান। বিগত সময়ে যে পরিমাণ মানবাধিকার লঙ্ঘন হয়েছে তাতে কেউ অন্তত চিন্তা করেনি যে বাংলাদেশকে এই মানবাধিকার কাউন্সিলের কেউ ভাইস প্রেসিডেন্ট পদে সমর্থন দেবে। বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে, একদম জিনিস আমি সচ্চা বলছি দাদা। মহাবিপদে রয়েছে ভারত, কারণ আর্জেন্টিনা, ব্রাজিল এবং পাকিস্তান থেকে বিভিন্ন অস্ত্র এবং তেল আসছে। পাকিস্তান থেকে আসছে বিভিন্ন অস্ত্র, আর আর্জেন্টিনা, ব্রাজিল থেকে 52,000 টন সয়াবিন তেল এসেছে। বাংলাদেশের এমন সংকটময় পরিস্থিতিতে পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। প্রয়োজনে বাংলাদেশকে যুদ্ধবিমান দেওয়ার প্রতিশ্রুতির পর এবার পারমাণবিক বোমা দেওয়ার কথা জানালো পাকিস্তানিরা। ভারতের দাদাগিরির বিরুদ্ধে বাংলাদেশের পাশে বুক চিতিয়ে লড়াইয়ের হুঙ্কার দেখে ঘুম হারাম হয়ে গিয়েছে পশ্চিমবাংলার দাদাদের। ডক্টর মোহাম্মদ ইউনূসের 3টি কৌশলে ভারত পরাস্ত, ভারতের অবস্থা নাজেহাল। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন চাঞ্চল্যকর তথ্যগুলো। কেমন কৌশলে ভারত এগিয়ে যাচ্ছে না, পিছিয়ে যাচ্ছে, সেই সাথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আজকের এই ভিডিওতে বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটু স্কিপ করবেন না, তাহলে বিস্তারিতের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে বিস্তারিত ভিডিওটি মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। যে তিনটি বিষয়ে আকুতি জানাচ্ছে বাংলাদেশের কাছে, কি আকুতি? আপনারা এটা জানেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা প্রকট উত্তেজনা চলছে। এই উত্তেজনার পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ব্রিফিং শেষে বাইরে বেরিয়ে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াকে যে সাক্ষাৎকার দিয়েছেন বিক্রম মিশ্রি এবং অন্যান্য সংসদ সদস্য, সেই সাক্ষাৎকারের মধ্য দিয়ে এটাই বোঝা যাচ্ছে যে দৃশ্যমান ভাবেই হোক বা লোক দেখাতেই হোক, ভারত এই আলোচনাকে ইতিবাচক হিসেবে নিয়েছে। শশী থারুর এই মিটিং থেকে বের হবার পর সাংবাদিকরা তাকে নানা প্রশ্ন করেন। তিনি বলেন যে বিক্রম মিশ্রির কাছ থেকে আমরা যে তথ্যটি পেলাম তার মধ্য দিয়ে আমরা জানতে পারছি যে অসাধারণ একটা সূচনা হয়েছে দুই দেশের মধ্যে সম্পর্ক উত্তরণের। এর বাইরে অন্যান্য সংসদ সদস্যকেও মিডিয়া প্রশ্ন করেছিল, তারাও একই কথা বলেছেন যে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি কিভাবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ককে উত্তরণ ঘটানো যায় সেই বিষয়ে। বিক্রম মিশ্রি কোন কোন দিকে আলোচনা করেছেন, সম্পর্ক তৈরি করবার জন্য কি কি কর্মপন্থা তৈরি করছেন সেই বিষয়েও আমাদেরকে অবহিত করেছেন। মানে ভারতের পক্ষ থেকে লোক দেখানো হলেও একটা ইতিবাচক পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি। আসলে কি ঘটনা ঘটছে? এই ইতিবাচক খবরের মধ্যে আরেকটি নেতিবাচক খবর হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধ বাংলাদেশিদের উচ্ছেদ করবার অভিযান শুরু হয়েছে। সেটা হতেই পারে বাংলাদেশে যদি অবৈধ ভারতীয়রা থাকে তাহলে আমরাও অভিযান করতে পারি, বা ইতোমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ঘোষণা দিয়েছেন যে ভারতীয় অবৈধ নাগরিকরা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বৈধ না হতে পারেন তাহলে তাদেরকে বহিষ্কার করা হবে। সুতরাং এই উদ্যোগটিকে আমি নেতিবাচক হিসেবে দেখছি না যদি কেউ অবৈধভাবে ভারতে থেকে থাকেন। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের কাছে তিনটি বিষয়ে আকুতি জানাচ্ছে ভারত। সেই তিনটি বিষয় কি? প্রথমত হচ্ছে ব্যবসা, বাণিজ্য, পর্যটন, এই তিন মিলিয়ে একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে কূটনীতি, আর তৃতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে নিরাপত্তা। প্রিয় দর্শক, এই তিনটি বিষয়ের উপরই আলোচনা করতে চাই। ভারত বাংলাদেশের মধ্যে এই উত্তেজনাটা শুরু হয়েছে কিন্তু ভারতের অভ্যন্তর থেকে। তবে ভারত এই স্যাবোটেজ তৈরি করে যে সফলতা আনতে চেয়েছিল তা পারেনি। এর দুটো কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, আর দ্বিতীয় কারণটি হচ্ছে ইসকনের কর্মীদের দ্বারা বাংলাদেশের চট্টগ্রামের আদালত চত্বরে অ্যাডভোকেট আলিফ হত্যাকাণ্ড। এই দুটো ঘটনা কিন্তু স্যাবোটেজকে বাস্তবায়ন করতে দেয়নি। এটাকে প্রকৃতির প্রতিশোধ বলা যায়। এখন তিনটি বিষয়ে ভারত আকুতি করছে,
অনুনয় বিনয় করছে যে বাংলাদেশ যেন এই 3টি বিষয়ে আগের মতো সম্পর্ক স্থাপন করে ভারতের সঙ্গে। প্রথম বিষয় হচ্ছে পর্যটন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ থেকে প্রতিদিনই বিপুল সংখ্যক নাগরিক ভারতে যেতেন। কিসের জন্য? প্রথমে হচ্ছে দর্শনীয় স্থানগুলো দেখবার জন্য, দ্বিতীয়ত কেনাকাটার জন্য। এই যে বিপুল সংখ্যক নাগরিক ভারতে যেতেন, এর ফলে অর্থনৈতিকভাবে লাভবান হতো ভারত। আমি যদি বাংলাদেশের সঙ্গে লাগোয়া ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোর কথা বলি, প্রথমে পশ্চিমবঙ্গের কলকাতা, দ্বিতীয় আসি আসামের গুয়াহাটি, করিমগঞ্জ, তৃতীয় ত্রিপুরার আগরতলা। এই 3টি রাজ্য সরাসরি বাংলাদেশের দর্শনার্থীদের দ্বারা উপকৃত হয়েছে। বিশেষ করে এই 3টি অঞ্চলে ব্যবসা বাণিজ্য নির্ভর কিন্তু করে বাংলাদেশের জনগণের ক্রয় ক্ষমতার উপর বা পর্যটন করার উপর। কিন্তু গত 2 মাস ধরে যে উত্তেজনাটা ছড়িয়েছে, বিশেষ করে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর ভারত সম্পর্ক যে শীতলতার দিকে নিয়ে গেছে, এর ফলে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরায় ভয়াবহ অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। ইতোমধ্যেই ব্যবসায়ীরা দুঃখ প্রকাশ করেছেন, অনেক ব্যবসায়ী নিষেধাজ্ঞা দিয়েছিলেন, তা আবার প্রত্যাহার করেছেন। এটা হচ্ছে প্রথম একটা বিষয়। শুধু তাই নয় প্রিয় দর্শক, আপনারা জানেন যে ভারতের বৈদেশিক মুদ্রা আহরণকারী 5টি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ ছোট্ট হলেও এখানে কিন্তু বড় একটা স্টেক হোল্ডার বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে বাংলাদেশ ভারতের জন্য। আপনারা জানেন বাংলাদেশে ভারতের বিপুল সংখ্যক মানুষ কাজ করে, তাদের অর্ধেকেরও বেশি অবৈধ বলে নানা সূত্র নিশ্চিত করছে। কিন্তু এই যে বিপুল পরিমাণ ডলার যেত বাংলাদেশ থেকে ভারতে, এটা তো গত 2 থেকে 3 মাসে বন্ধ হবার উপক্রম হয়েছে। তাহলে আমরা দেখছি যে পর্যটন, রেমিটেন্স প্রবাহ, এর সঙ্গে রয়েছে যে বাংলাদেশের পণ্য আমদানি। আমরা অনেক নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল ছিলাম, যেমন ধরুন পেঁয়াজ, আলু, গম, চাল, ডাল, চিনি। এই বিষয়গুলোর ক্ষেত্রে যেহেতু ভারতই প্রথম বাংলাদেশের জন্য ভিসাকে সীমিত করেছে, সুতরাং জটিলতা তৈরি হয়েছে। বাংলাদেশের ব্যবসায়ীরা ভিন্ন বা বিকল্প পথের দিকে গিয়েছে। যেমন পেঁয়াজ বা চিনির ক্ষেত্রেই বলি, পাকিস্তানের দিকে হাত বাড়িয়েছে বাংলাদেশ, তুরস্ক, চীন, মিয়ানমারের কাছ থেকেও এখন পেঁয়াজ, চিনি এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিচ্ছে। আসলে পৃথিবীতে কেউ যদি সহযোগিতা না করে বা পৃথিবীতে কেউ কিন্তু অপরিহার্য নয়। যদিও প্রতিবেশী কখনো বদলানো যায় না, কিন্তু কেউ যদি বলে যে আমি একমাত্র বিকল্প বা আমার কোনো বিকল্প নেই, আমি অপরিহার্য, তাহলে কিন্তু সেটা বড় ধরনের ভুল। আমরা গত 3 মাসে তাই দেখলাম। ভারত মনে করেছে যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী যদি বাংলাদেশ আমাদের কাছ থেকে না নেয়, তাহলে একটা সংকট তৈরি হবে। ইতিমধ্যে বাংলাদেশের ব্যবসায়ীরা সেই সংকট কাটিয়ে বিকল্প পথ তৈরি করে ফেলেছে। সুতরাং এই ক্ষেত্রেও ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়েছে ভারতে। একইভাবে আমি যদি ভারতের রপ্তানির বিষয়গুলো দেখি, তাহলে ভারত বাংলাদেশ থেকে যে পণ্যগুলো আমদানি করে, যেমন মাছ, বিপুল সংকট তৈরি হয়েছে এই মাছ না যাবার কারণে ভারতে, বিশেষ করে আসাম এবং ত্রিপুরা অঞ্চলে। কারণ পুরোপুরি এই দুটো অঞ্চল মাছের জন্য বাংলাদেশের উপর নির্ভর করে। ফলে এই ধরনের উত্তেজনার মধ্যেও কিন্তু টনকে টন মাছ গিয়েছে ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং আসামে। প্রিয় দর্শক, এর বাইরে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেটের একটা উদাহরণ যদি সামনে রেখি, একদম শুনশান পরিবেশ। সেখানকার হোটেল, হাসপাতাল, রেস্টুরেন্টগুলো একেবারে ফাঁকা, কোনো দর্শনার্থী নেই। কারণ ওই অঞ্চলের ব্যবসা বাণিজ্য বাংলাদেশিদের উপরই নির্ভর করতো। একইভাবে ত্রিপুরার আগরতলার ক্ষেত্রেও বলা যায়। সুতরাং ভয়াবহ একটা সংকট তৈরি হয়েছে। এখন দুঃখ প্রকাশ করে বা ক্ষমা চেয়েও আগের অবস্থা ফেরাতে পারছে না ওই অঞ্চলগুলোর ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো। নিউজটা গণমাধ্যমে আসার পরে কমেন্টগুলোতে যারা আওয়ামী লীগের নেতাকর্মী বা অনুসারীরা আছেন, তাদের মধ্যে অনেকটা কি বলা যায়, হতাশামূলক কমেন্ট, পাশাপাশি অনেকে আবার 2-4টা গালিও দিচ্ছেন। কেউ কেউ আবার লেখছেন, তোমার কি রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা ছিল? শেখ হাসিনা তোমাকে দয়া করে রাষ্ট্রপতি বানাইছেন, আর তুমি কেমনে পারলা? এখন বিষয়টা হচ্ছে কি, আওয়ামী লীগ সরকার পতনের পর একমাত্র ব্যক্তি যিনি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বসে বাংলাদেশকে শাসন করছেন, তিনি হচ্ছেন কি আমাদের যিনি রাষ্ট্রপতি আছেন, চুপ্পু সাহেব। তো চুপ্পু সাহেবের টিকিট কিন্তু পড়ে গেছিল প্রায়, এটা বাস্তবতা, আপনাদের খেয়াল থাকার কথা। তবে সেই পরন্ত অবস্থায় তার যে সিটটা রাষ্ট্রপতির, এটাকে কিন্তু স্ট্রিক্ট রাখছে, সোজা রাখছে বিএনপি। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। যদি বিএনপি ওই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, অনলাইন কিংরা, সাংবাদিক ইলিয়াস, পিনাকিরা, আরও যারা আছেন, তারা যেভাবে রাষ্ট্রপতির সিটটাতে ধাক্কা দিয়েছিলেন, ঝাঁকুনি দিয়েছিলেন, সেই ঝাঁকুনিতে যদি বিএনপি ওই মুহূর্তে শক্ত ভূমিকা না রাখতো, তাহলে রাষ্ট্রপতি এতক্ষণে মোটামুটি তিনি বাংলাদেশে থাকতেন কিনা সেটাও বড় কথা, হয়তো অন্য কোনো দেশে তিনি এই মুহূর্তে বসে জীবন কাটাতেন। তো সেই জায়গা থেকে স্বাভাবিক একটা কৃতজ্ঞতার ইস্যু তো আছেই। এছাড়াও সরকার পতনের আগে শেখ হাসিনার সাথে রাষ্ট্রপতির সম্পর্ক ভালো ছিল না, এটা তিনি নিজেই বলছেন। এর পাশাপাশি যেহেতু তিনি এই মুহূর্তে রাষ্ট্রপতির দায়িত্বে আছেন, সো রাষ্ট্রপতি বেসিক্যালি কোনো দলের হয় না, তিনি রাষ্ট্রের হন। তো সব দলকেই তার সম্মান শ্রদ্ধার জায়গাটা দেখাতে হয়। যদিও
অতীতে এই জিনিসগুলা লম্বা একটা সময় ধরে ছিল না। দর্শক যাই হোক, দীর্ঘ একটা সময় পর বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এক অনন্য চিঠি পেয়েছেন বা দাওয়াত পেয়েছেন বা সম্মান পেয়েছেন। আর এই সম্মানটা দিচ্ছেন খোদ রাষ্ট্রপতি নিজে। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানকে আগামী 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। আচ্ছা, আপনার গতকালকে সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাষ্ট্রপতির পক্ষ থেকে দাওয়াতটি হস্তান্তর করেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে দাওয়াত গ্রহণ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZ-M জাহিদ হোসেন। তিনি বলছেন, মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে এই দুজনকে আমন্ত্রণ জানিয়েছেন খোদ রাষ্ট্রপতি। এখন এটাকে কে কিভাবে দেখছেন? রাষ্ট্রপতি এখন এটা ছাড়া ওনার কি আর কোনো ওয়ে আছে? বিশেষ কৃতজ্ঞতার খাতিরে বলেন, আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার ইস্যুটা বলেন, যদি এটা নিয়ে আবার নানান বক্তব্য আছে, আমরা সেদিকে যদি না যাই, তো এই মুহূর্তে একটা নির্বাচন হলে সেখানে বিএনপি পাশ করবে চোখ বন্ধ করে, এটা সবাই বোঝে। হয়তো 2 বছর 3 বছর পরে হলে সেখানে সমীকরণ ভিন্নও হতে পারে, বৈষম্য বিরোধী শক্তি এখানে মানে আপনার চলে আসতে পারে, অথবা জামাত ইসলাম চলে আসতে পারে। বাট রাইট নাও 2-4-6 মাসের মধ্যে বিএনপিকে ডিফিট করার মতন কোনো রাজনৈতিক শক্তি এই মুহূর্তে আসলে মাঠে কিন্তু ওইভাবে নাই। তো সেদিক থেকেও আপনার মানে বিএনপি সরকার ক্ষমতায় আসলে রাষ্ট্রপতির একটা সেফ এক্সিট লাগবে কোথাও না কোথাও। আর এর পাশাপাশিও আগামী দিনের নানান চিন্তা ভাবনা বা পরিবর্তিত বাংলাদেশ অনেক কিছু মিলে রাষ্ট্রপতির এই দায়িত্বের জায়গা থেকে তিনি এই কাজটা করবেন, এটা খুবই স্বাভাবিক। এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যে জিনিসটা আসছে, অনেকে আসলে বাংলাদেশের বর্তমান সিচুয়েশনটা অনুধাবন করতে পারছেন না। অনেকে মনে করছেন যে আগামী 2-4-6 মাস বা 1 বছরের মধ্যেই এখানে একটা অন্যরকম পরিবর্তন হয়ে যাবে, যেমন করে 5ই আগস্ট কোনো পরিবর্তন হয়ে গিয়েছিল। কিন্তু বিষয়টা কিন্তু আসলে তেমন হবে না। আপনি চোখ বন্ধ করে ধরতে পারেন, ভারতের বিশ্লেষণটা দেখছেন তো, যে আগামী 10 বছরে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। কারণ যেই 16 বছরের শাসনামল, এগুলার মেমোরি সরতে সরতে একটা সময় লাগবে। আবার ওই সময়টার মধ্যে আওয়ামী লীগকে পরিবর্তিত হতে হবে, নেতাকর্মীদেরকে হুমকি ধামকিমূলক অ্যাক্টিভিটিস থেকে বিরত থাকতে হবে, যেটাতে এখনও আওয়ামী লীগের অনেকেই এই কাজগুলো করছে বিভিন্ন জায়গায়। তো এতে হচ্ছে কি যে ধরেন রাষ্ট্রপতি চিন্তা করতেছে কি, ওনারও বয়স হয়েছে, আগামী 10 বছর উনি বাঁচে কিনা, বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও বাঁচেন কিনা, তা এখানে নানান কিছু ঘটতে পারে। সো মানে বর্তমানটাকেই সবাই আসলে গুরুত্বপূর্ণ হিসাবে দেখছে। আর রাষ্ট্রপতির জায়গা থেকে আমার মনে হচ্ছে এটা আন্তরিকভাবে দিচ্ছেন, কারণ উনি এখন পর্যন্ত যে পদে বসে আছেন, এই পদটা এই মুহূর্তে এটা বিএনপির গিফট করা। বিএনপির আমার কাছে এটা স্পষ্ট মনে হয় যে বিএনপি যদি ওই দিন ওনার পক্ষে না দাঁড়াইতো, এখন বিএনপি ওনার পক্ষে দাঁড়াইছে না, তারাও তাদের টেকনিক্যালি একটা মাঠ ব্যালেন্স রাখতে চাইছে, অন্তর্বর্তী সরকারকে তারা বিশ্বাস করে না অনেকাংশে, এটা বোঝাই যায়। তো সেই জায়গা থেকে -2 ফর্মুলাটা মাথায় কাজ করছে, অনেক কিছু এখানে ক্যালকুলেশন ছিল। বিএনপির স্বার্থে দাঁড়ালেও দিন শেষে সুযোগটা বা লাভটা কিন্তু সে রাষ্ট্রপতির। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশ, এটা বাংলাদেশের জন্য সম্মান। বিগত সময়ে যে পরিমাণ মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তাতে কেউ অন্তত চিন্তা করেনি যে বাংলাদেশকে এই মানবাধিকার কাউন্সিলের কেউ ভাইস প্রেসিডেন্ট পদে সমর্থন দেবে। বাংলাদেশ মানবাধিকার সংক্রান্ত বা গুম বিষয়ক সনদেই তো স্বাক্ষর করতে রাজি হয়নি। গুমের অভিযোগ বারবার তদন্ত করার জন্য জাতিসংঘের মিশন গেছে, অনুরোধ করেছে, তালিকা দিয়েছে, কিন্তু সেটা শেখ হাসিনা সরকার সেটা মানেনি, এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য র্যাব এবং 7 কর্মকর্তার উপর মার্কিন নিষেধাজ্ঞা পর্যন্ত দিয়েছে। সুতরাং সেই দেশকে নিয়ে জাতিসংঘ তো চিন্তাই করতে পারে না, বরং মানবাধিকার প্রশ্নে বাংলাদেশের উপর আরো বড় কোনো ধাক্কা আসে কিনা বা বড় ধরনের নিষেধাজ্ঞা দেয় কিনা, এবং নিষেধাজ্ঞার প্রকৃতি কেমন হবে তা নিয়ে সবসময় উৎকণ্ঠিত ছিল দেশের মানুষ এবং সরকার। বাংলাদেশ সর্বসম্মতিক্রমে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। জাতিসংঘের আন্তঃসরকারি সংস্থাটি বিশ্বজুড়ে মানবাধিকার জোরদার ও সুরক্ষার কাজ করে। এটা বাংলাদেশের জন্য একটা অঙ্গীকার হলো যে বাংলাদেশ যেহেতু মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট, সুতরাং একটা দেশ ভাইস প্রেসিডেন্ট পদে থেকে সে তার দেশে মানবাধিকার প্রতিষ্ঠা করবে এবং বিশ্বের অন্যান্য জায়গায় মানবাধিকার রক্ষার ব্যাপারে কাজ করবে। সুতরাং এই অবস্থানটি বাংলাদেশের যে মানবাধিকার আরো মানে সুরক্ষিত হবে, সংরক্ষিত হবে এবং একটা অঙ্গীকার বজায় থাকবে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। মঙ্গলবার দেশের প্রাপ্ত এক বার্তায় বলা হয়েছে, সোমবার বিকেলে মানবাধিকার কাউন্সিলের সাংগঠনিক অধিবেশন 2025 সালের জন্য তাদের কর্মকাণ্ড নির্ধারণী বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেনেভায় জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আগামী 1 জানুয়ারি থেকে 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত মানবাধিকার কাউন্সিলের ব্যুরোতে কাজ করবেন। যাক, আমার কথা হলো যে এই যে একটা সম্মান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে এই নির্বাচন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচক্ষণ নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা ও বিশ্বাস এবং বহুপক্ষীয় ক্ষেত্রে বাংলাদেশের সক্রিয় ভূমিকা ও ক্রমবর্ধমান প্রভাবের স্বীকৃতির আরেকটি উদাহরণ। এই অবস্থাটা আজকে শেখ হাসিনা পালিয়ে যিনি আছেন দিল্লিতে, তিনি কিভাবে দেখছেন? তার সময় তিনি এই পর্যায়ে এই মর্যাদা আনতে পারতেন দেশকে?
যে মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ নির্বাচিত হয়েছে, এটা কখনো তিনি কল্পনা করেছেন বা চেয়েছেন? না, চাননি। তিনি চেয়েছেন গুম, খুন, হত্যার মধ্য দিয়ে তার শাসন ক্ষমতা প্রলম্বিত করা। ওই আন্তর্জাতিক পর্যায়ে সম্মান আসলো কি আসলো না এটা তিনি কেয়ার করতেন না। আর ফুলানো ফাপানো তো কথা আছেই, যেখানে যাইতেন দেখা যেত কেউ দেখা করুক বা না করুক, বা পথে ঘাটে দেখা লোক চা খাচ্ছে, সেটাই দ্বিপাক্ষিক বৈঠক, বাংলাদেশের প্রতি তাদের বিস্ময়, উন্নয়নের এই সমস্ত নানান গাল গল্প প্রচার করে তিনি সময় পার করেছেন। আসলে পশ্চিমা দেশ আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনা এবং বাংলাদেশের কোনো মর্যাদা ছিল না, এটি হচ্ছে সত্য। দর্শক, শেখ হাসিনার মৃত্যু হয়েছে, আওয়ামী লীগের মৃত্যু হয়েছে, সাথে সাথে জয় বাংলারও মৃত্যু হয়েছে। আবার যদি সেই জয় বাংলা নিয়ে তোমরা কান্নাকাটি করো ভাই, এর থেকে লজ্জার তো কিছু নাই। তোমাদের লজ্জা লাগে না? তোমার তো ঘোরাই নাই, চাবুক নিয়ে কি করবা? হ্যাঁ, জয় বাংলা নিয়ে পড়ে আসো, জয় বাংলা জীবনে বাংলাদেশে পুনর্বাসন হবে? হ্যাঁ, অনেকেই বলতেছে যে আমাদের স্বাধীনতার স্লোগান ছিল জয় বাংলা, স্বাধীন বাংলার, এটা ছিল, গালি দিতে পারলাম না। বাংলাদেশ জিন্দাবাদ ছিল স্বাধীন বাংলার স্লোগান। জয় বাংলা স্লোগান দিছে শেখ হাসিনা প্রতিষ্ঠিত করছে। এই যে লাস্ট 15.5 বছর শেখ হাসিনা প্রতিষ্ঠিত করছে। ওনারা জাতীয় স্লোগান জয় বাংলা এটা পাশ করছিল, এটা বাতিল করে দিয়েছে। সঠিক সিদ্ধান্ত। জাতীয় স্লোগান তো জয় বাংলা না, এটা একটা দলের স্লোগান। এটা একটা দলের স্লোগান জয় বাংলা, এটা জাতীয় স্লোগান না। জাতীয় স্লোগান হচ্ছে বাংলাদেশ জিন্দাবাদ, ঠিক না? বাংলাদেশ জিন্দাবাদ এটা হচ্ছে জাতীয় স্লোগান। জয় বাংলা জাতীয় স্লোগান ছিল না। এখন যদি তোমরা সেই মৃত যে মরে গেছে তাকে টানাটানি করে জীবিত করার জন্য, সেটা জীবিত হবে না। বাংলাদেশে তো আওয়ামী লীগের মৃত্যু হয়েছে, বাংলাদেশে তো শেখ হাসিনার মৃত্যু হয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্বাসন হবে না, শেখ হাসিনাও বাংলাদেশে পুনর্বাসন হবে না। তো এই জয় বাংলাতে কি করবা ভাই? এই জয় বাংলাতে কি করবা? তোমার কি লজ্জা লাগে না ফেসবুকে এভাবে পোস্ট করো? একটু বিন্দু মাত্র লজ্জা লাগে না যে আজকে 4টা মাস হয়ে যায়, কোথাও নিজেরা একটা মিছিল করতে পারলা না, কোথাও একটা সমাবেশ করতে পারলা না, একজন নেতা যে নেতৃত্ব দিবে তাকেই তোমরা সিলেকশন করতে পারলা না, এখন আসছো তোমরা জয় বাংলা নিয়ে। এই জয় বাংলা কেন পুনর্বাসন হবে না জানো? এই আওয়ামী লীগ কেন বাংলাদেশে পুনর্বাসন হইতে পারবে না? কারণ বিগত সময়ে সেই আপনার শেখ হাসিনা দেশে ফেরার পর থেকে আজ পর্যন্ত শেখ হাসিনার বিকল্প কাউকে আওয়ামী লীগ তৈরি করতে পারে নাই। আওয়ামী লীগ না, এটা শেখ হাসিনাই তৈরি হইতে দেয় নাই বিকল্প কাউকে। কারণ শেখ হাসিনা এটা হুমকি মনে করতো, যার একজন হয়ে যাবে সে চায় নাই, তার ভাই ব্রাদার কাউকে দেয় নাই, তার গোষ্ঠীর কাউকে দেয় নাই। কেন দেয় নাই? সে চাইছে একক আধিপত্য বিস্তার করতে। সে ছিল তার দলের ভিতরে স্বৈরাচার। বাংলাদেশে তো স্বৈরাচার ছিল, তার দলের স্বৈরাচার ছিল সে, বুঝতে পারছেন? তো সেই এর বিকল্প কাউকে তৈরি করতে পারে না, এটা তো ব্যর্থতা আওয়ামী লীগের। ওই যে বারবার করে বলতেন না যে বিএনপি ক্ষমতায় আসলে প্রধানমন্ত্রী কে হবে, বলতেন না? কিন্তু আমরা একটা কথা বলতাম যে শেখ হাসিনা পতন হওয়ার পরে আওয়ামী লীগের দায়িত্ব কে নেবে সেটা চিন্তা ভাবনা করো। যে আওয়ামী লীগ আজকে 4টা মাসে একজন ব্যক্তিকে সিলেকশন করতে পারলো না যে বাংলাদেশের নেতৃত্ব দিবে, সে আওয়ামী লীগ পুনর্বাসন হবে এই স্বপ্ন দেখে আবার বিএনপির সাথে তুলনা করে। বিএনপি 17.5 বছর ক্ষমতা আসছে না, 17.5 বছর পরে তাদের দিকে তাকাইছে না আল্লাহ? আরে ভাই, বিএনপি তো সবাই ছিল দেশে, তোমার কি আছে? বিএনপির সাথে তোমাদের তুলনা কি জন্য করো? বিএনপি শুধু অনলি 1% দেশের বাইরে ছিল, তারেক রহমান এখনো বাইরে, আর সবই তো দেশে। বেগম খালেদা জিয়া জেলে থাকছে, সে দেশ ত্যাগ করে নাই, আপসীন নেত্রী। শেখ হাসিনা যদি বলতো যে আমি দেশ ত্যাগ করবো না, আমাকে আপনারা কারাগারে নেন, সেনাবাহিনীকে বলতো যে আমাকে সেনা হেফাজতে নেন, কারণ বাপের ক্ষমতা ছিল সেনাবাহিনীর ভিতর থেকে তাকে মেরে আসা, কেউ পারতো না। শেখ হাসিনা ভালো করেই জানে যে বাংলাদেশে এই আমি পড়ে যাওয়ার পর আর কোনোদিন পুনর্বাসন হবে না, সো বাংলাদেশে দেশে থেকে জেল খাটার কোনো মানে হয় না, আমি বাইরে চলে যাই। এটা শেখ হাসিনা খুব ভালো করে জানতে, যেন চলে গেছে। তো যে জয় বাংলার মৃত্যু হয়েছে, যে শেখ হাসিনার মৃত্যু হয়েছে, যে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে, এই মৃত্যু জয় বাংলাকে নিয়ে জীবিত। ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার, বিভৎস আক্রমণ চলছেই। সেই আক্রমণের সাথে যুক্ত সবসময় বরাবরের মতো হচ্ছে প্রথম আলো এবং নতুন নতুন নাম। এগুলোকে আমরা কোল্যাটারাল ড্যামেজ বলবো কিনা জানি না, সেটাও দেখছি। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ভাইয়ের নাম দেখছি গোলাম মুর্তজা ভাইয়ের নাম। সবাই এখন ভারতের দালাল, রয়ের এজেন্ট, নানা রকম পর্যায়ের এজেন্ট হিসেবে কথাবার্তা আছে। এই আলোচনাগুলো যখন হয়, কেন হয়, এই প্রশ্নের জবাবে আমার একটা কথা খুব মনে পড়ে। মানবতা বিরোধী অপরাধের দায়ে যখন জামায়াত নেতাদের বিচার হচ্ছে, তখন একটা স্কাইপ কেলেঙ্কারি বেরিয়েছিল। এই ট্রাইব্যুনালের একজন বিচারক কথা বলেছিলেন, আমি স্মৃতি থেকে বলছি, বিদেশে অবস্থানরত একজন বিশেষজ্ঞের সাথে। সেখানে একটা জায়গায় তিনি বলেন, সরকার গেছে পাগল হইয়া, তারা একটা রায় চায়। কারণ হিসাবে আমার এই কথাটা মনে কেন আসলো আমি শেষের দিকে বলবো। ডক্টর আসিফ নজরুল মূল টার্গেট, তাকে নিয়ে একাধিকবার বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায় থেকে টার্গেট করা হয়েছে। এর মধ্যে অত্যন্ত জনপ্রিয় মানুষজন, যাদের প্রচুর অ্যাক্সেস আছে, প্রচুর কানেকশন আছে অনেক মানুষের সাথে, তারা যেমন করেছেন, এর বাইরেও একজন খুবই গুরুত্বপূর্ণ পাবলিক ইন্টেলেকচুয়াল, যিনি এই গণ অভ্যুত্থানকে, শেখ হাসিনা থাকা না থাকা ইত্যাদি নানান ইস্যুতে তিনি আমাদের ন্যারেটিভ যেটা তার বাইরে কথা বলেছেন, এবং এটাকে দিয়ে তার বিশেষ কিছু পরিকল্পনা ছিল, এটাকে বিপ্লব
বলে, শেখ হাসিনা এখন প্রধানমন্ত্রী আছে বলে নানান ইস্যু এনে তিনিও তাকেও আমরা দেখেছি আসিফ নজরুলকে আক্রমণ করছেন। এবং আসিফ নজরুলই সব নষ্টের গোড়া। আমি আমার গত ভিডিও যেটা আসিফ নজরুলকে নিয়ে করেছিলাম সেখানে বলেছিলাম কেষ্টা বেটাই চোর, উনি নন্দ ঘোষ, যাই ঘটে সব কিছু তার। উনি নাকি উকিলি বুদ্ধি দিয়ে এই তাদের ভাষায় বিপ্লবকে রীতিমতো কনস্টিটিউশনাল প্রতি বিপ্লবে পরিণত করেছেন। আমি আসলে কারো এই আলাপগুলো আসলে আজকে আর খণ্ডাতে যাচ্ছি না, এগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এবং যেসব অভিযোগ ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে আছে, করা হচ্ছে, সেগুলো খণ্ডাতে যাচ্ছে। অনেকে দীর্ঘ সময় নিয়ে সেগুলো খণ্ডাচ্ছেন। আমার কাছে এগুলো এত কাঁচা, এত র, এত উদ্ভট, এত হাস্যকর, এত অযৌক্তিক মনে হয়। এগুলোকে ধরে ধরে এগুলো ব্যাখ্যা করা আমার কাছে আসলে অপ্রয়োজনীয়ই মনে হয়, সত্যি বলছি তাই। এবং সেই কারণে আমি ওই পথে কখনো যাইনি, কখনো যাই না। আমি ধারণা করি একটা শ্রেণীর মানুষ যারা এটা কানেক্টেড হতে চান, হয়েছেন, হন। একটা সমাজে কিছু মানুষ এই ধরনের প্রচারণা, এই ধরনের প্রোপাগ্যান্ডা, এই ধরনের বিশোধকারে, এই ধরনের মিথ্যাচারেও কানেক্টেড হন। আমাদের সবারই কম বেশি কনফার্মেশন বায়াস আছে, থাকবেই। আমারও নেই তা বলছি না, আমারও আছে, আমাদের প্রত্যেকের আছে। আমরা যারা অস্বীকার করি আমাদের বায়াস নেই, তারা আসলে সঠিক কথা বলি না, ভুল কথা বলি। যাই হোক, প্রশ্নটা আসলে ওই জায়গায় ডক্টর আসিফ নজরুল কেন বারবার টার্গেট হচ্ছেন, কেন প্রথম আলো বারবার টার্গেট হচ্ছেন, কেন এখন নতুন নতুন নাম যুক্ত হচ্ছে, শফিকুল্লাহ আলম, গোলাম মুর্তজা। অবশ্য তাদের দুটো পাপ আছেই। গোলাম মুর্তজা তো ডেইলি স্টারের বাংলা বিভাগের সম্পাদক ছিলেন, মহাপাপ, ডেইলি স্টারে চাকরি করেন উনি। শফিকুল আলম ভাইও প্রথম আলোর সাংবাদিকতার পক্ষে দাঁড়িয়ে বারবার কথা বলেছেন, বিরাগভাজন হয়েছেন, আবারই কথা। এবং এখন নতুন নতুন ডাইমেনশন যোগ করা হচ্ছে সব কিছুর সাথে, এবং আমাদের জনগণের সামনে তাদেরকে বিরাট শত্রু হিসেবে উপস্থাপন করা হচ্ছে। অথচ এই দুজনেরও অসাধারণ ভূমিকার কথা আমরা জানি, সত্যিকার অর্থেই জানি। কোনো কোনো জায়গায় তাদের মতের সাথে আমাদের দ্বিমত হতে পারে, কিন্তু যারা আমরা তাদেরকে চিনি, মানে তাদের লেখার সূত্রে, বলার সূত্রে, ব্যক্তিগতভাবেও তারা কী কী করেছেন অনেকেই বলছেন, অনেকেই লিখছেন। দুজনই সাংবাদিক, পেশাগতভাবে অ্যাক্টিভিজম থেকে একেবারেই দূরে ছিলেন না। সুতরাং গুরুত্বপূর্ণ অবদান তাদের আছে। এভাবে নতুন নতুন নাম যুক্ত হবে, এখানে আমরা ধরে নিতে পারি। কারণ নতুন নতুন নাম যুক্ত করা গেলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে তাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটার প্রসঙ্গে আসবো, সেটা চরিতার্থ করা সহজ হয়। আমরা এর মধ্যে অনেকে এটাকে রাইটলি আইডেন্টিফাই করেছি। সেটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে মানে তাদের ভাষায় যে বিপ্লব, আমরা যেটাকে গণঅভ্যুত্থান বলি, এটা অবশ্যই বিপ্লব না। প্রথম দিন থেকে এটা কন্টেস্ট করছি। বিপ্লব বলে দেশটাকে নিয়ে শেখ হাসিনার ভাষায় ছিনিমিনি খেলতে চাওয়া হয়েছিল, সেটার বিরুদ্ধে ডক্টর আসিফ নজরুল দাঁড়িয়েছেন। উনি আলোচনা করে, উনি একাই যে করেছেন তা না, যা যা হয়েছে সবার মধ্যে আলোচনা করে করার মাধ্যমেই এটা হয়েছে। কিন্তু উনি যেহেতু এটাকে তথাকথিত বিপ্লবে পরিণত করেননি, সে কারণে ওনার দোষ, উনি টার্গেট, এই দায় তার নিতে হবে, এই অপরাধ তার। কারণ উনি ওই কিছু মানুষের এক্সপেকটেশন ফুলফিল করেননি, তাই সেটা নিতে হবে। তাদের অনেক খোয়াব ছিল, বিপ্লব করে, বিপ্লব বানিয়ে কি করবেন সেটা পূর্ণ হয়নি। এরপরও এখন পাল্টা কি করা যেতে পারে, পাল্টা যা করা যেতে পারে সেটা হচ্ছে নতুন করে আবার কি সেই তথাকথিত বিপ্লবী সরকার গঠন করা যাবে, এবং সেই সরকার গঠন করার মাধ্যমে কি করা যেতে পারে সেটার খোয়াব আছে, সেটার আলাপ আছে। ধারণা তারা করেন যে ডক্টর আসিফ নজরুল সেখানেও একটা ব্যারিয়ার দিচ্ছেন। বাংলাদেশে এখন এই মুহূর্তে যে পরিস্থিতি আছে, সেই পরিস্থিতিতে একটা বিপ্লবের কথা বলবেন। এখানে একটু অপ্রাসঙ্গিক হলেও যোগ করে রাখতে চাই, কনস্টিটিউশনের মধ্য থেকে জনাব শাহাবুদ্দিন চুপ্পুর কাছে শপথ নিয়ে উপদেষ্টা হওয়া তীব্র সমালোচনা করা হয়েছিল। অথচ সিরিয়াতে বাশার আল আসাদের পতনের পর যারা বাশারের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেছে গত 13 বছর, তারাও এসে সবকিছু নিজের মতো করে নিয়ে নেননি, দখল করে নেননি। বাশারের যে প্রধানমন্ত্রী, তিনি পালিয়ে যাননি, তিনি থেকে বলেছেন যে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন, স্মুথ ট্রানজিশন করবেন, এবং বিজয়ী বাহিনী ঢুকে রাষ্ট্রীয় সবকিছু দখল করে ফেলেনি। তারা অপেক্ষা করেছেন, তারা তাদের অন্তর্বর্তী যে প্রধানমন্ত্রী আছে তাকে ঠিক করে দিচ্ছেন, তিনি দায়িত্ব নেবেন বাশারের প্রধানমন্ত্রীর কাছ থেকে। ওখানে জানি না কোনো বুদ্ধিজীবী এটাকে বিপ্লব হাতছাড়া করে দিচ্ছে আলাপ করছে কিনা। যাই হোক, আমরা আমাদের প্রসঙ্গে ফিরি। এর বাইরে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে যে আমাদের সরকারের মানে আমি আওয়ামী রেজিমের কথা বলছি, তাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে তাদের মধ্যে নানা রকম সংঘাত, দ্বন্দ্ব তৈরি করে দেয়া, অনৈক্য তৈরি করে দেয়া। বহু মানুষ বহু রকম মতামত নিয়ে আসবে, কিন্তু ট্যাগ দিয়ে দেয়। আমি বারবার বলছি আমাদের সমালোচনা থাকতে পারে, আমি প্রথম আলোর পক্ষে কথা বলেছি, কারো ভালো না লাগতে পারে, তিনি মনে করতেই পারেন প্রথম আলো খুবই ইভিল একটা বস্তু, কিন্তু এটা বলার জন্যই আমি ভারতের দালাল হয়ে যাওয়া। অবশ্য ভারতে নাকি অনেক লেয়ারের, রয়ের নাকি অনেক লেয়ারের দালাল আছে, জানি না।
কোন লেয়ারে কে আছে, আরও লেয়ার আছে কিনা বলার বাইরে, কিন্তু আপনি যে ট্যাগ দিচ্ছেন মানুষজনকে, আমি দেখলাম এই ট্যাগকে টার্গেট করেই উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ খুবই গুরুত্বপূর্ণ একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। আমরা সাধুবাদ জানাই, কারণ গতবারও আমি আমার ভিডিওতে বলেছি, অনেকে লিখেছেনও ফেসবুকে বা অন্যান্য জায়গায়, যে ডক্টর আসিফ নজরুলকে নিয়ে যখন এই বিভৎস বিষোদ্গার করা হচ্ছে, তখন বিশেষ করে উনি 3, 4, 5 তারিখে কোথায় কী করেছেন, কী ছিলেন বলে যেসব অভিযোগ গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম, সেগুলোর ব্যাপারে তো তাদের বক্তব্য থাকতে পারত, কিন্তু তারা শেষ পর্যন্ত কথা বলছেন, which is very nice to see। এটা চালিয়ে যেতে হবে। আমরা বারবার বলছি আমাদের প্রত্যেকের সমালোচনা থাকতে পারে। আসিফ নজরুল সমালোচনার ঊর্ধ্বে থাকবেন কেন? অবশ্যই উনি সমালোচনার মধ্যে থাকবেন। উনি পুরো এন্টায়ার প্রিভিয়াস সময়, এখনকার সময় কি করেছেন সেটা এক জিনিস, আর যাবতীয় যত কিছু শুধুমাত্র মন গড়া কিছু বলে বলে তাকে দায়ী করে যাওয়া, এর চেয়ে বিভৎস কুৎসা তো আর কিছু হতে পারে না। এবং উনি প্রথম আলোর লোক, উনি প্রথম আলো মিলে যাবতীয় যত কিছু বাংলাদেশে অকল্যাণকর সব কিছু এরাই নিয়ে এসছেন। এবং প্রথম আলোর পক্ষে কেউ সামান্য যদি বলেন তিনি শেষ, তিনি রয়ের এজেন্ট, ভারতের দালাল ইত্যাদি ইত্যাদি, প্রথম আলোর পক্ষে এবং তার রাইটের পক্ষেও কথা বলা যাবে না। এই যে পোলারাইজেশন, এগুলোই ফ্যাসিজম, আসলে এগুলোই ফ্যাসিস্ট অ্যাটিটিউড, এগুলোই তাই একদম সরাসরি যদি বলি। শেখ হাসিনার বিরুদ্ধে ট্যাগিংয়ের অভিযোগ করতাম, আমরা এখন ঠিক সেই ট্যাগিং দেখছি, সেই একই রকম মতামত চাপিয়ে দেওয়ার বাইরে আর সবাই শত্রু, এই আলাপ দেখছি। আই রিপিট, সমালোচনা হতেই পারে, যে কারো হতে পারে। আমি প্রথম আলোকে সমর্থন করে যখন ভিডিও করছি, আপনার ভালো না লাগলে সমালোচনা করুন, বলুন আমি কোথায় কোথায় ভুল আছে, হতেই পারি। বা সবসময় কে ভুল কে সঠিক এটা ডিসাইডেড হবে না, কতগুলো ডিসিশন আমাদের ফিলোসফিক্যালি নিতে হবে, সেটা সেই রকমভাবে দেখতে হবে। কিন্তু না, এগুলো করা যাবে না, র্যাডিক্যালাইজেশন করতে হবে। আমরা যখন পরস্পরের মধ্যে সংঘাত দ্বন্দ্বে মেতে উঠবো, লেগে যাব পরস্পরের বিরুদ্ধে, লাভ ভারতের। তারা চাইছে বাংলাদেশে কোনো একটা স্টেবল পরিস্থিতি তৈরি না হয়, সরকার ডিস্টেবিলাইজড হোক, যত রকমভাবে এটা করা যায় সেটা তাদের চাওয়া। সুতরাং কার চাওয়া ফুলফিলড হচ্ছে আমরা বুঝতে পারি। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে কোনো সেন্ট্রিস্ট ফোর্স, কোনো লিবারেল ফোর্স যেন না থাকে। আপনাকে আমাকে সবাইকে সেন্ট্রিস্ট ফোর্স ফলো করতে হবে না, লিবারেল কাউকে পছন্দ করতে হবে না, কিন্তু তার জায়গাটা সমাজে থাকবে, রাষ্ট্রে থাকবে, তার অধিকার থাকবে, এটা নিশ্চিত করতে হবে। আমি খুব খোলাখুলি যদি বলি, আমি বহুবার বলেছি জামায়াতের রাজনীতি আমি পছন্দ করি না, ওদের যে আইডেন্টিটি পলিটিক্স আমি পছন্দ করি না, কিন্তু জামায়াতের বাংলাদেশে কনস্টিটিউশন মেনে, আমাদের নর্মস মেনে যে রাজনীতি করছে, সেই অধিকার তাদের আছে। তাদের এই অধিকার কোথাও যদি লঙ্ঘিত হয়, তার বিরুদ্ধে আমি কথা বলবো। আপনাদের মনে থাকার কথা, যারা আমার ভিডিও নিয়মিতভাবে দেখেন, ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রদের নাকি কবে তারা মতৈক্যে পৌঁছেছিলেন যে ছাত্র শিবিরকে তারা অপারেট করতে দেবেন না। আমি প্রশ্ন করেছিলাম কোন অধিকারে তারা এটা করতে পারেন, বা এখনো এই আলাপ তারা কোত্থেকে আনেন? একটা ছাত্র সংগঠন যদি নিষিদ্ধ না হয়, প্রত্যেকটা জায়গায় তাদের অপারেশন চালানোর মতো অধিকার আছে। শুধু তাই না, জামায়াতের আমির সাম্প্রতিক সময় যেসব বক্তব্য দিয়েছেন, বেশ কঠোর সমালোচনা করেছি। একটু যোগ করতে চাই, একটা অনুষ্ঠানে তার সাথে আমার প্রথমবারের মতো দেখা হয়েছে, আমার ভালো লেগেছে। উনি এসে রীতিমতো আমাকে জড়িয়ে ধরেছেন এবং তার সমালোচনা করা নিয়ে বলছেন, হ্যাঁ আমি যেন সেটা করে যাই। আমার যেটা মনে হয়, হ্যাঁ আমি তাদের ওই গণতান্ত্রিক অধিকারটা দেখছি। উনি অ্যাকোমোডেটিভ মানুষ, উনি বলছেন না জামায়াত সব সঠিক করছে, জামায়াতের প্রশংসাই করে যেতে হবে। সো এই জায়গাটা হচ্ছে বেসিক জায়গা, যে গণতন্ত্রের জায়গা আমরা চাই। সুতরাং সমাজের লিবারেল কোনো ফোর্স, কোনো সেন্ট্রিস্ট ফোর্স রাখা যাবে না। এগুলো গুরুত্বপূর্ণ কারণ। প্রত্যেককে তার মতো করে, তাদের মতো করে ভারতের সমালোচনা বা অন্যান্য ক্ষেত্রে যা যা করার সব করতে হবে। সব কিছু একরকম করে ফেলাই ফ্যাসিজম। খুব সহজ ভাষায় যদি বলি, সবাইকে একই হতে হবে। আমি শ্রেষ্ঠ কথা বলেছি, আমি যা বলেছি এটাই সঠিক, এটাই বেস্ট, সবাইকে এটা মেনে চলতে হবে। আরেকটা জিনিস এখানে জরুরি, সেটা মনে রাখা দরকার, সেটা হচ্ছে ওই যে শুরুতে সরকার গেছে পাগল হইয়া, তারা একটা রায় চায়। কথাটা কেন বললাম? যারা আসিফ নজরুলের বিরুদ্ধে লেগেছেন, তারা একটা সাফল্য চান। তারা বাংলাদেশকে কেন্দ্র করে বহু কিছু ঘটাতে চেয়েছিলেন। তারা চেয়েছিলেন বাংলাদেশে একটা সোকল্ড বিপ্লবী সরকার হবে, সেটার ঘাড়ে চড়ে তারা বাংলাদেশকে ধারণা করা হয় আমরা বিভিন্ন কিছু একত্র করে একটা চরম রাইটিস্ট সরকার কায়েম করবেন, ইচ্ছে মতো যা ইচ্ছে তা করবেন, কনস্টিটিউশন না আইন নেই, ডিক্রি জারি করে করে। তারপর নানা কিছু চেষ্টা করেছেন, তারা প্রেসিডেন্টকে সরানোর চেষ্টা করেছেন, তারা সেনাপ্রধানকে সরানোর চেষ্টা করেছেন, তারা নতুন করে সেকেন্ড রিপাবলিক ঘোষণা করিয়ে কনস্টিটিউশন এখনও স্থগিত করে দাও সেটা চেয়েছেন, কোনো উপদেষ্টাকে পদে না রাখানোর চেষ্টা করেছেন, কোথাও তো পেরে ওঠেননি। এই ব্যর্থতা যখন একটার পর একটা হতে থাকে, প্রথম আলোর বিরুদ্ধে, ডেইলি স্টারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ দেখানো, কোনোটাই এখন পেরে ওঠা হয়নি। যে তারাও যে মহাবিপদে পড়ে গেল, বন্ধ করে দিল, বা চাপে পড়ে তাদের সম্পাদক সহ সবাইকে পরিবর্তন করে ফেললো, কোথাও কোনো সাফল্য নেই। সুতরাং তারাও গেছে পাগল হইয়া, তারা একটা সাফল্য চায়। এসব করে 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 আসিফ নজরুলকে যদি তিক্ত করে ফেলা যায়, উনি যদি পদত্যাগ করে ফেলেন, একটা সাফল্য হবে। তাহলে সেই সাফল্যটার
চেষ্টায় তারা আছেন বলে আমরা মনে করতে পারি। অনেক কিছু, অনেক পারপাস সার্ভড হবে। একজন সেন্ট্রিস্ট মানুষ যিনি রাইট র্যাডিক্যাল না, তাকে সরানো গেল, একটা সাফল্য পাওয়া গেল এবং সাফল্য হিসেবে দেখানো যাবে প্রথম আলোর লোক। প্রথম আলো বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ লিবারেল মতবাদের প্রতিনিধিত্ব করে, সেটাকে সরানো গেল। সব কিছু মিলে ইটস এ গুড প্যাকেজ। এই কারণে আসিফ নজরুল বারবার আক্রমণের শিকার। এবং যেহেতু পাল্টা গালিগালাজ আসিফ নজরুল করবেন না, তাকে গালি দেওয়া সহজ, যে মানুষটা পাল্টা গালিগালাজ করবেন না। দু একটা জায়গায় দু একটা বার উনি বলেছেন এবং সর্বশেষ ছোট্ট একটা ব্যাখ্যা দিয়ে বলেছেন আর কখনো করবেন না। আসলে না করারই উচিত, আর অনেক কাজ আছে, উনি রাদার কাজ করুন। কিন্তু এই ঘটনাগুলো আসলে চলছে এবং চলবে। আবারও বলছি, এই লিস্ট বড় হবে, এই লিস্ট বড় হবে, আমরা যেন নিশ্চিত থাকি। এক্সট্রিমিস্ট পথে, তাদের মতো এক্সট্রিমিজম যারা করতে চায়, তাদের পথে যারা যাবেন না, তাদের উপরে ট্যাগ হবে, তারা সবাই আক্রমণের শিকার হবেন। আমি নিজেও প্রাথমিকভাবে কিছুটা হয়েছি, আরও হব আমি জানি, কিন্তু আমাদের এই কথাগুলো আসলে একটু রাখা দরকার আছে। তবে আমি এটুকু বলতে চাই, আমরা যেন আমাদের সংকটটা আইডেন্টিফাই করতে পারি, আমাদের এই জিনিসটা বুঝতে পারি, আমরা কে কোন উদ্দেশ্যে কেন এগুলো করছি সেগুলো যেন বুঝে উঠি। বাংলাদেশে, উদার গণতান্ত্রিক বাংলাদেশে আমরা এটা কখনো দেখতে চাইবো না, ট্যাগ করা, কাউকে শত্রু বানানো, কাউকে অপর বানানো এবং কারো বিরুদ্ধে জঘন্যতম মিথ্যাচার দিয়ে কাউকে অ্যাসল্ট করা। এটা কারো ব্যক্তিগত আক্রমণ না। ব্যক্তিগত আক্রমণের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেটা হয় অপ্রাসঙ্গিক বিষয়, কিন্তু বাস্তবে হয়তো ওটা আছে, এটা নিয়ে ব্যক্তিগত না, টাহা মিথ্যা কথা দিয়ে একটা মানুষকে জাতা ভাষায় আক্রমণ করা, এই চর্চাগুলো ভবিষ্যতের বাংলাদেশে আমরা দেখতে চাই না। আমরা যেন রিনাউন্স করি, আমরা যেন এই মানুষগুলো, আসিফ নজরুলের মতো মানুষগুলো, আবারও বলছেন ভুল করতেই পারেন, কিন্তু যে মানুষটা বাংলাদেশের পাবলিক ইন্টেলেকচুয়ালের একজন প্রতিনিধি হিসেবে দাঁড়াতে পারেন, আমি ওনার মতো কনসিস্টেন্ট পাবলিক ইন্টেলেকচুয়াল খুব কম দেখেছি বাংলাদেশের এই দুর্ভাগা নিষ্ফলা সময়ে। আমাদের সো কল্ড বুদ্ধিজীবী, আসলে আমাদের পাবলিক ইন্টেলেকচুয়াল হাতে গুনতে পারবো আমরা কয়জন ছিল। অনেক পরিচিত মানুষ যারা ইভেন জুলাইয়ে এসে কঠোর কথা বলেছেন, ওদের অনেককেই আমরা আসলে শেখ হাসিনার এন্টায়ার টাইমে তেমন মেজর কিছু করতে দেখি নেই। 18 সালের রাতে সিল মারার পর গুনে দেখুন, যারা জুলাইতে এসে অনেক কথা বলেছে, কয়জন 18 সালের পর বলেছে যে এই রাতে সিল মারার পর তাদের আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই, বলে নাই। সে বিরল মানুষদের একজন আসিফ নজরুল, তাকে এই রকম অপমানিত করার চেষ্টা করা হচ্ছে। যদিও আমি মনে করি অন্যায় অন্যায্যভাবে কাউকে এরকম আক্রমণ করা, যিনি অত্যাচারিত হন, আসিফ নজরুল নিপীড়িত হচ্ছেন, অত্যাচারিত হচ্ছেন, এতে তার অসম্মান হয় না, অসম্মান হয় তাদের যারা এটা করার চেষ্টা করছেন। অবশ্য এটা করে যে তিনি অসম্মানিত হন, এটা বোঝার মতো বোধ তাদের আছে কিনা। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।